বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ আজ। গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট, করোনা ও জলবায়ু ইস্যু। করোনায় আরও ৩১ জনের মৃত্যু, নতুন ১,২৩৩ রোগী শনাক্ত, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৫%। করোনার টিকা, জটিলতা ও অর্থ সংকটে কর্মস্থলে ফিরতে পারছে না ২ লাখ প্রবাসী। সরকারি দপ্তরে সহায়তা না পাওয়ার অভিযোগ। বৃষ্টির পানি ধরে রাখলে হোল্ডিং ট্যাক্সের ছাড় মিলবে উত্তর ঢাকায়। গণপূর্তের খালের দায়িত্ব শিগগিরই পাচ্ছে সিটি কর্পোরেশন। দিল্লিতে আদালতের ভেতরে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী গোগি সহ ৩ জন নিহত। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় সাধারণ অধিবেশনের চতুর্থ দিনের ভাষণ পর্ব শুরু হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আগের বছরগুলোর মতো এবারও বাংলা ভাষায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এটি হবে বাংলা ভাষায় দেয়া তার ১৮তম ভাষণ। প্রধানমন্ত্রী ভাষণে রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়াও টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও অসমতা দূরীকরণের বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। ২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উদ্বোধনী দিনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এই অধিবেশন ২৭ সেপ্টেম্বর সমাপ্ত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে এই প্রশংসা করেন তিনি। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের বিভিন্ন দিক থেকে উন্নয়নের জন্য ও সরকার প্রধানের মানবিকতার জন্য প্রশংসা করেন তিনি। যুক্তরাষ্ট্রের হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, জাতিসংঘের সাথে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে জড়িত। বাংলাদেশ জাতিসংঘের একটি সাফল্যের গল্প। জাতিসংঘের বহু অর্জনের পেছনে বাংলাদেশের নেতৃত্ব রয়েছে, সেখানে অবদান আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এসব সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট নিউয়েন হুয়ান ফুকের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি অগ্রগতি পুরস্কার পাওয়ায় গাজীপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গীর বিভিন্ন পয়েন্টে আনন্দ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে স্থানীয় ইউটিসি মাঠে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মানুষের ভাগ্য পরিবর্তনে পদ্মা সেতু, মেট্রো রেল ও বিভিন্ন মেগা প্রজেক্ট সহ সারা দেশে উন্নয়নমূলক কাজ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তারা। শেখ হাসিনার লক্ষ্য দেশের মানুষের ভাগ্য উন্নয়ন আর বিএনপির লক্ষ্য নিজেদের পকেট উন্নয়ন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। যেসব জনপ্রতিনিধি অপকর্ম, মাদক, সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের ভবিষ্যতে দল থেকে মনোনয়ন দেয়া হবে না বলেও জানান ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক করে দেশে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, একাধিক আন্ডারপাস, ৪ লেন ও ৮ লেন সড়ক এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয় বিএনপি নেতাদের এসব উন্নয়ন সহ্য হয় না বলে মন্তব্য করেন তিনি। বিএনপির হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা দেশের জন্য রাজনীতি করেন না,
তারা রাজনীতি করেন লুটপাটের জন্য। জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পান, তাই নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। আমরা দেশের জন্য সুনাম কুড়িয়ে আনি, আর বিএনপি দেশের দুর্নাম করে। আজকে বিদেশিদের কাছে দেশকে তারা ছোট করে, বিদেশিদের কাছে কথায় কথায় নালিশ করে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে বাংলাদেশ বেতারে খুলনা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকারের সদিচ্ছায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে, তাই সরকারের প্রতি বিএনপির কৃতজ্ঞতা থাকা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী যে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে কারাগারের বাইরে স্বাভাবিক জীবনযাপন করার যে ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য সরকারের প্রতি এবং বিশেষত জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। বিএনপি সবসময় পিছনের দরজাটা পছন্দ করে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে যে পিছনের দরজা দিয়ে কিছু করা যায় কিনা সেই চেষ্টায় সবসময় তারা নিয়োজিত ছিলেন। দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৮ এবং নারী ১৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ২৭,৩৬৮ জনের। আর ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১,২৩৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৫৪%। ৩ দিন ধরে করোনা সংক্রমণের হার ৫%-এর নিচে। তবে গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৭ জন বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষ ১৮ এবং নারী ১৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ২৭,৩৬৮ জনের। ৮১৫টি ল্যাবে ২৪ ঘন্টায় ২৭,১৪১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,২৩৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৫৪%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৪৯,৫৫৩ জনে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ কমার এই হার ধরে রাখতে হবে। লক্ষ্য থাকবে শূন্যে নামিয়ে আনা। সেই সাথে সচেতন থাকতে হবে অন্যান্য দেশের ভ্যারিয়েন্টের বিষয়ে। যেহেতু সংক্রমণের সংখ্যা কম, নিশ্চিতভাবে মৃত্যু কমবে। তবে এটাকে আমাদের টেকসই করতে হবে, দীর্ঘস্থায়ী করতে হবে। সেটা হলো আমাদের এখন লক্ষ্যমাত্রা হওয়া উচিত সামনে সংক্রমণ শূন্য থাকবে বা তার কাছাকাছি, যাতে করে আমাদের জীবন একেবারে সব স্বাভাবিকভাবে চলতে পারে। দেশে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,৪১৩ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫,০৯,২০২ জন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে মারা গেছে ৮,৬৮০ জন, আক্রান্ত হয়েছে ৫ লাখের বেশি। এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় সবচেয়ে বেশি ১,৯৭৪ মানুষ মারা গেছে, আক্রান্ত হয়েছে ১,২৭,০০০-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৪৭,৪৪,০০০-এর বেশি, শনাক্ত হয়েছে ২৩,১৪,০০,০০০। এদিকে রাশিয়ায় বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। দেশটিতে একদিনে মারা গেছে ৮২০ জন, আক্রান্ত ২১,৪৩৮। মেক্সিকোতে একদিনে মারা গেছে ৮১১ জন। যুক্তরাজ্যে একদিনে সংক্রমিত হয়েছে ৩৬,৭১০। ৮৫% মানুষকে টিকার আওতায় আনার পর লকডাউন তুলে নিয়েছে দেশটির সরকার। এদিকে আফগানিস্তানে বাড়ছে সংক্রমণ। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছে ৭৬৬ জন। ঠাকুরগাঁওয়ে ৫ জন শিক্ষার্থী ও ৬ স্কুল শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন। সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর ৫ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর থেকে ওই ২ শ্রেণীর পাঠদান বন্ধ রয়েছে। গত সোমবার করোনার উপসর্গ দেখা দিলে স্কুলের ৪র্থ শ্রেণীর ২ জন এবং ৫ম শ্রেণীর ৩ ছাত্রীর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এদিকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্কুলের ৬ শিক্ষক করোনা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এদিকে নীলফামারীর জলঢাকায় একই প্রতিষ্ঠানের ৩ শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। বাহাদুরপাড়া যেটা, ওইটা আপাতত 4 and 5 বন্ধ থাকবে। যারা আক্রান্ত মনে হয়েছে আমাদের কাছে, তাদের টেস্ট আজকে করানো হয়েছে। সর্বশেষ এগুলো আপাতত বন্ধ থাকবে, কারণ তারা তো ক্লাস করেছে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের করোনা আক্রান্ত হবার খবর পাওয়া গেলেও এসব শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন এর সুনির্দিষ্ট প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকালে চট্টগ্রামের পাহাড়তলীতে প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে তার ভাস্কর্যে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। উপমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা বিনোদন কেন্দ্র থেকে শুরু করে সবখানে যাচ্ছে, তাই স্কুলে এসেছে বলেই তারা করোনা আক্রান্ত হয়েছে এই ধরনের দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। এরপরও যেখানে শিক্ষার্থীদের করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। করোনা সংক্রমণ তারা যে ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে, এটার কোনো সত্যতা বা প্রমাণ এখন পর্যন্ত নেই। যে তারা স্কুলে না গেলেও তো অন্যান্য জায়গায় আত্মীয় স্বজনের বাসায়, বিনোদনের জায়গায় সবখানে যাচ্ছিলেন। তো সুনির্দিষ্ট কিছু জায়গায় আমরা দেখেছি এটা হয়েছে, আমরা কিন্তু প্রিকশনারি ব্যবস্থা নিয়েছি। আর ভবনে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রাখলে হোল্ডিং ট্যাক্সে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর ঢাকার মেয়র। আর খুব শিগগিরই গণপূর্তের দায়িত্বে থাকা খালগুলোকে সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। রাজধানীর জলাবদ্ধতা ও এর প্রতিকার নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তারা। রাজধানীতে নাগরিক দুর্ভোগের আরেক নামই যেন জলাবদ্ধতা। নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতায় অল্প বৃষ্টিতেই পানির নিচে চলে যায় রাস্তাঘাট, এমনকি বসতবাড়ি। নাকাল নগরবাসী। এই জলাবদ্ধতার কারণ ও প্রতিকার খুঁজতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে বিশেষ অতিথি হয়ে আসেন উত্তর ঢাকার মেয়র। বলেন, প্রকৃতিকে ধ্বংস করার কারণেই প্রকৃতি পাল্টা প্রতিশোধ নিচ্ছে। রাজধানীর বেশিরভাগ জলাধারই দখল হওয়ায় সমস্যার সমাধান আসছে না। আমি আজকে একটি ঘোষণা দিতে চাই, যারা বিল্ডিংগুলোকে রেইন ওয়াটার হারভেস্টিং করবে তাদের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে বিশেষ রেয়াত দেওয়া হবে, কারণ তাদেরকে পানিটাকে সেভ করে এই পানি যেন রিইউজ করতে পারে। কত বড় মাস্তান হতে পারে আমি দেখতে চাই। এত বড় মাস্তান ঢাকা শহরে জন্ম নিবে, এই খাল দখল করবে, এটির দিন শেষ 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 এটির দিন। আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর ঢাকা শহর করতে চাই। আর প্রধান অতিথির বক্তব্যে যথারীতি খাল দখল মুক্তের ঘোষণা দেন স্থানীয় সরকার মন্ত্রী। জানান, জলাবদ্ধতা দূর করে দৃষ্টিনন্দন ঢাকা গড়তে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। শুধুমাত্র খাল আর ড্রেনেজ ব্যবস্থাপনা যদি উন্নতি করি, তাহলে ঢাকা শহরকে আপনি লিভেবল সিটি অথবা ওয়াটার লগিং অথবা ওয়াটার প্রবলেম থেকে আপনি উদ্ধার করতে পারবেন না। এর পাশে যে নদীগুলো আছে, বুড়িগঙ্গা, তুরাগ, তারপরে দিয়া ধলেশ্বরী, বালু নদী সহ এই সমস্ত নদীগুলাকে যদি খনন করা এবং সেগুলাকে যদি রিটেইন করা না হয়, তাহলে আমরা কিন্তু আমরা ইট উইল বি নট এ সাস্টেইনেবল অ্যাচিভমেন্ট। এছাড়া শিগগিরই গণপূর্তের অধীনে থাকা খালগুলোকে সিটি কর্পোরেশনের দায়িত্বে দেওয়া হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন উঠলেও টিকা জটিলতা, অর্থ সংকট সহ নানা কারণে প্রবাসে কর্মস্থলে ফিরতে পারছেন না প্রায় 2 লাখ শ্রমিক। সরকারের নানা দপ্তরে ঘুরেও মিলছে না সহায়তা। এ অবস্থায় তাদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা সহ ঋণ সুবিধা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিশোরগঞ্জে সুজন ঋণ করে 2.5 বছর আগে কুয়েত গিয়ে কাজ করছিলেন দোকানে। তবে গত বছরের শুরুতে চিকিৎসার জন্য ফিরতে হয় দেশে। এরপর লকডাউনে ফ্লাইট বন্ধ ও ভিসা জটিলতায় এখনো ফেরা হয়নি কর্মস্থলে। সংসার চালাতে রাজধানীর ফার্মগেটের ফুটপাতে বেচতে হচ্ছে লেবু। শোধ করতে পারছেন না ঋণও। 2020 এপ্রিল মাসে আমার ওই বায়োডাটা জমা দিয়েছি জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয়ে। এখন পর্যন্ত আমি কোনো ডাক পাই না। সুজনের মতো অর্থকষ্টে দিন কাটছে অনেক প্রবাসী কর্মীর। তাদের অভিযোগ, সরকারের নানা সংস্থায় গিয়েও মেলেনি কোনো সহায়তা। আমরা বহুত কষ্টে আছি। প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়েছিলাম, তো ওরা আমাকে কোনো পাত্তাই দেয়নি লোনের বিষয়ে। মানে আমার এই সামর্থ্য নাই যে আমি 2 লাখ টাকা দিতাম, দিয়ে আবার কাতার যাইতাম। এদিকে বিশ্লেষকরা জানাচ্ছেন, গত 1 বছরে দেশে ফিরেছেন 4,08,000 প্রবাসী কর্মী। লকডাউন, ভ্যাকসিন জটিলতা, অর্থ সংকট সহ নানা কারণে কাজে ফিরতে পারছেন না 2 লাখ। তাদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা সহ ঋণ সুবিধা দেওয়ার পরামর্শ তাদের। প্রবাসী কল্যাণ ব্যাংকের যে সনাতনী উপায়ে তারা যে ঋণ সুবিধা দিয়ে থাকেন, সেই ধরনের ঋণ কার্যক্রম কিন্তু বিদেশে যাবার ক্ষেত্রে ঋণ সহায়তা আকারে দেওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করবার প্রয়োজন রয়েছে।
তবে এই শ্রমিকের চাহিদা অনুযায়ী কর্মসংস্থান, প্রশিক্ষণ ও ঋণ সুবিধা সহজ করতে প্রকল্প নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 427 কোটি টাকার সেই প্রকল্পে থাকছে 13,500 টাকার নগদ সহায়তা। যুব উন্নয়ন অধিদপ্তর আছে, সমাজ কল্যাণ অধিদপ্তর আছে, তারপর হচ্ছে আপনার মহিলা বিষয়ক অধিদপ্তর আছে। আমরা তাদের সাথে একটা এমইউ করব। কেউ আবার নতুন করে বিদেশে যেতে চাচ্ছে, তখন আমরা তাকে রেফার করতে পারি যে বিএমইটিতে অথবা টিটিসিতে। এই প্রকল্পের জন্য ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আগামী বছরের শুরুতে এটি বাস্তবায়ন হবে বলেও আশা করা হচ্ছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের রাজধানী দিল্লির রোহিণী কোর্টে এজলাসে গুলিতে প্রাণ গেল মোস্ট ওয়ান্টেড আসামি জিতেন্দ্র গোগি সহ 3 জনের। এ ঘটনায় তার প্রতিপক্ষ টিল্লু গ্রুপ জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে দিল্লির খাস আদালতে এই সহিংসতার ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আদালত কক্ষে বিচারকের সামনেই চলছে গোলাগুলি। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবে তা ঘটেছে দিল্লির রোহিণী কোর্টে। শুক্রবার আদালতের 207 নম্বর কক্ষে বিচারক গগনদীপ সিংহের এজলাসে চলছিল শুনানি। আদালতে হাজিরার জন্য আনা হয়েছিল দিল্লির মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী জিতেন্দ্র গোগিকে। তাকে লক্ষ্য করেই হঠাৎ গুলি, এতে ঘটনাস্থলেই মারা যান গোগি। পুলিশের বরাতে ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, আইনজীবীর পোশাকে এজলাসে আসে হামলাকারীরা। রাজধানীর খাস আদালতে এই ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। জবাবে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন দিল্লির পুলিশ প্রধান। দিল্লির গোগি টিল্লু গ্রুপের বিরোধ দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে তাদের সংঘাতে প্রাণ গেছে অন্তত 25 জনের। জিতেন্দ্র গোগিকে ধরতে 4 লক্ষ রুপির পুরস্কার ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। পুরস্কার ঘোষণা করেছিল হরিয়ানা পুলিশও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুক্রবার ছুটির দিনে জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের ভিড়। কর্তৃপক্ষের হিসাবে 30,000-এর মতো মানুষ প্রবেশ করেছে একদিনে। তবে উপেক্ষিত হয়েছে সামাজিক দূরত্ব ও করোনার স্বাস্থ্যবিধি। বেশিরভাগ দর্শনার্থী এসেছেন সপরিবারে বা দল বেঁধে বন্ধুদের সঙ্গে। ছুটির দিনের বিকেলটা কাটিয়েছেন জাতীয় চিড়িয়াখানায়। জিরাফ দেখেছি, সিংহ দেখেছি, বাঘ দেখেছি, ময়ূর পাখি দেখেছি, বট পাখি দেখেছি। অনেকদিন পর ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলাম, ভালো লাগলো চিড়িয়াখানাতে। পরিবারের বড়দের সঙ্গে আসা শিশুদের আনন্দ ছিল বেশি। হরিণ, বানর, ময়ূর, জিরাফ, হাতি দেখতে বেশি উৎসাহী ছিল তারা। আমি বাঘ দেখলাম, হাতি দেখলাম, হরিণ দেখলাম, অনেক কিছু দেখলাম। তো ফ্যামিলির সাথে অনেকদিন পরে আসলাম। করোনাকালীন সময়ের জন্য অনেকদিন যাবত এখানে আসতে পারিনি। খুব ইচ্ছা ছিল যে ভাই বোনদের সাথে মিলে ঘুরবো। প্রবেশের সময় সবাই মাস্ক পরলেও পরে তা আর দেখা যায়নি অনেকের মুখে। করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করেছেন চিড়িয়াখানার পরিচালক। আমাদের কার্যকরী পদক্ষেপের কিন্তু কোনো কমতি নাই। আমরা ঢোকার সময় যেমন থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করছি, ফুটপাথ ব্যবহার করছি। যারা ভিতরে প্রবেশ করবেন অবশ্যই যাতে মাস্ক ব্যবহারটা বাধ্যতামূলক। আমাদের কমপক্ষে 12টা জায়গায় কিন্তু আমাদের হাত ধোয়া এবং খাওয়ার পানি, সুপেয় পানির ব্যবস্থা আমরা করেছি। যদি তারা মানে তাহলে নিজেরা যেমন সেফটি থাকবে, নিজেরা যেমন ভালো থাকবে, সুস্থ থাকবে, আরেকজনকেও ভালো রাখার জন্য তারা সহযোগিতা করবে। রোববার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকছে জাতীয় চিড়িয়াখানা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।